লাইভ অনুষ্ঠানে। আশা করি আপনারা বিশ্বের যে যেখানে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। এই অনুষ্ঠান জুড়ে সঞ্চালক হিসেবে আপনাদের সঙ্গ দিব আমি এটিএম মনিরুজ্জামান। দর্শক শ্রোতা, যুক্তরাজ্যে করোনা ভাইরাসের যে নতুন ধরনটি পাওয়া গেছে, সেটি বিশ্বের আরও কয়েকটি দেশেও শনাক্ত হয়েছে। ইউরোপীয় দেশগুলোর বাইরেও এই ভাইরাসটি পাওয়া গেছে কানাডা, জাপানেও। স্পেন, সুইজারল্যান্ড, সুইডেন, ফ্রান্সে যাদের শরীরে এই ভাইরাস পাওয়া গেছে, তাদের সাথে যুক্তরাজ্যের ট্যুরিস্টদের সাথে সংস্পর্শের প্রমাণ পাওয়া গেছে। তাই অতি গুরুত্বপূর্ণ এই একটি বিষয় নিয়ে আজ আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠান। আজ আমাদের আলোচনার বিষয় যুক্তরাজ্যের নতুন করোনা ভাইরাস, যা জানতে হবে এবং যা মানতে হবে। Dear viewers, this program is jointly organized by Bangladesh Medical Association UK and British Bangla News UK. এই মুহূর্তে এই অনুষ্ঠানটি একযোগে লাইভ প্রচারিত হচ্ছে আমাদের ওয়েবসাইট www.britishbanglanews.com এই ঠিকানায়, আমাদের ফেসবুক পাতায় এবং ইউটিউব চ্যানেলে। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন বিলেতে বাঙালি কমিউনিটির দুজন সুপরিচিত চিকিৎসক ও সংগঠক। অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ জিয়াউল হক, সাধারণ সম্পাদক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ইউকে। আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ। আপনাকেও অনেক। আরো প্রিয়বৃন্দ যারা আমাদের অনুষ্ঠান দেখছেন আজকে সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, তাদের সকলকে আমাদের বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন পক্ষ থেকে এবং ব্রিটিশ বাংলা নিউজের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, সাথে সাথে সালাম ও শ্রদ্ধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সঙ্গে আরো আছেন ডক্টর A.H. কুরাইশি, অবসরপ্রাপ্ত মাইক্রোবায়োলজিস্ট, এক্সিকিউটিভ কমিটি মেম্বার, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ইউকে। আপনাকেও স্বাগতম। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। দর্শক শ্রোতা, আজ আমরা আমাদের অতিথিদের কাছে জানতে চাইব যে নতুন এই করোনা ভাইরাসের বিস্তারিত সম্পর্কে এবং যে ভ্যাকসিন আসছে তার ব্যাপারে বিস্তারিত আমরা তাদের কাছে শুনব। আমরা প্রথমেই আমাদের প্রশ্ন পর্বেই সরাসরি চলে যাই। আমি প্রথমেই জানতে চাইব ডাক্তার জিয়া সাহেবের কাছে, ব্রিটেনের যে ভাইরাসটি দেখা দিল, এটি আসলে কবে থেকে, কখন থেকে এটি আসলে আমরা জানতে পেরেছি, মানে ব্রিটিশ সরকার, এবং তারা কি এটিকে প্রকাশ করার ক্ষেত্রে কি কোনো কিছু কোনো গোপনীয়তা বজায় রেখেছে কিনা, না যেমন চায়না যেটি করেছে, বাট ব্রিটিশ সরকার কি করেছে এবং আসলে এই ভাইরাসটা কি, যতটুকু সংক্ষিপ্ত একটু বলতে পারেন প্লিজ। থ্যাংক ইউ ডক্টর মুনির। শুরুতে একটা সুন্দর প্রশ্ন করেছেন আপনি। আসলে এই যে একটা শুরুতে বলতে চাই যে ব্রিটিশ যারা আসলে তারা কোনো কিছুই গোপন করতে চান, মানে সাধারণত যেসব জিনিস মানুষের ক্ষতিকারক হতে পারে সেসব জিনিস যখন তারা জানতে পারেন তখন সেটাকে রিভিল করার ক্ষেত্রে গোপনীয়তার আশ্রয় নেন না। তো সেক্ষেত্রে এটা বলতে পারি যে এই ভাইরাসটা আসলে ডিসেম্বরের প্রথম দিকে আর কি এটা দেখা যায়, এটা আবিষ্কার হয়েছে এবং মানে সায়েন্টিস্টরা জানতে পেরেছেন। কারণ আমাদের এখানে জানেন যে লকডাউন চলছিল বিভিন্ন স্টেজের, কিন্তু তারপরও হঠাৎ করে ভাইরাসের প্রকোপটা খুব বাড়ছিল, যে বোঝা যাচ্ছিল না যে কারণটা কি, এত বেশি ভাইরাসটা কেন ছড়াচ্ছে। তখন রিসার্চে দেখা গেছে নতুন একটা স্ট্রেন যেটা এসেছে, সেই স্ট্রেনটা তখন খুব বেশি তাড়াতাড়ি এই স্ট্রেনটা ছড়াচ্ছে। সেটা যে আগের যে কোভিড ভাইরাস আমরা জানি, কোভিড ভাইরাস লাস্ট ইয়ারের যে ডিসেম্বরে যেটা শুরু হয়েছিল এটা আরেকটা ওই একই ভাইরাসের। আমরা জানি যে ভাইরাস কিছুদিন পর পর তার অবয়বের পরিবর্তন ঘটায় আর কি, তার এই ভাইরাসটাও সেরকম পরিবর্তন ঘটেছে। এবং এই ভাইরাস আমরা জানি কোভিড ভাইরাস 2003 থেকে কিন্তু এটা চলছে, এখনো আছে। এবং অনেকেই আপনারা জানেন যে ভাইরাস অনেক যে ডিসইনফেক্টেন্ট তার গায়ে কিন্তু লেখা আগের থেকেই ছিল যেটা কোভিড ভাইরাসকে কিল করে। হয়তো আমরা এটা নজরে নাই, খেয়াল করিনি যে আগে ছিল, কিন্তু 2019 ডিসেম্বরে যে যখন চায়নায় শুরু হলো এবং মারাত্মক আকারে ধারণ করলো নতুন স্ট্রেন, তখন এটাকে আমরা নজরে এনেছি। এই নতুন ভাইরাস ওই একই আরেকটা ভাইরাস, ওই কোভিড ভাইরাসের আরেকটা ফর্ম যেটা নতুন এসেছে এবং এটা খুব তাড়াতাড়ি ছড়াচ্ছে। এইটাই হলো এটার মেইন সমস্যা।
অনেক ধন্যবাদ। এবার আমি আমি ডক্টর কুরাইশি সাহেবের কাছে যাব যে যেটা মিস্টার জিয়া সাহেব বললেন যে ভাইরাস রূপ পরিবর্তন করে। এই রূপ পরিবর্তনটা আসলে কিভাবে হয়? মানে আপনাদের ডাক্তারি ভাষায় বা ডাক্তারি আ ইনসাইট, হোয়াট ইস দ্য ইনসাইড লুক? হাউ ইট হ্যাপেন্স নরমালি? অনেক ধন্যবাদ। আমি একটু আবার ফিরে যেতে চাই প্রথম দিকে। যখন উহানে এটা সৃষ্টি হলো, তখন কিছুটা গোপনীয়তা করেছিল সেটা গভর্নমেন্টের থ্রু থেকে, নট ফ্রম দ্য সায়েন্টিস্ট। কারণ যে ডাক্তার বলেছিল যে একটা মারাত্মক ব্যাধি এসছে, তার জন্য আমাদের সাবধান হতে হবে, তাদেরকে খুব সম্ভব উপরওয়ালা বলতে যা বোঝা যায় যে চাইনিজ গভর্নমেন্ট একটু নাজেহালি করেছিল। পরবর্তীকালে সেই ভদ্রলোক কোভিড ভাইরাসে আক্রান্ত হয়ে মারাও যান। তিনি একটা ডাক্তার ছিলেন। তারপরে এক সায়েন্টিস্ট, চাইনিজ সায়েন্টিস্ট, নামটা আমার একটু এখন মনে হচ্ছে না, উনি একটা টিম হেড করতেন, হেড অফ দ্য ইনভেস্টিগেশন টিম। তিনি প্রথম জানতে পারলেন যে এর যে জেনেটিক মেকআপটা কি, কারণ সে জানতো যে জেনেটিক মেকআপটা যদি আমরা বের করতে পারি তাহলে ভ্যাকসিন প্রোডাকশন খুব সুবিধা হয়ে যাবে। তো উনি তখন as long as ago as I think it is 10th of January, উনি একটা ভাইরাস ব্যাংক আছে, সেখানে এই ইনফরমেশন গুলো দিয়ে দেন ফর দ্য অল সায়েন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। কোন রকম গোপনীয়তা করার কোনো কারণ ছিল না। তো যেদিন এটা দিয়েছে তার পরের দিন থেকে সারা দুনিয়ার সায়েন্টিস্টরা জেনে গেছে যে একটা ভ্যাকসিন তৈরি করতে হবে এর এগেনস্টে, এবং তারা উঠে পড়ে লেগেছে। প্রায় 200 থেকে 250 বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সায়েন্টিস্ট এর রিসার্চ সেন্টার এইগুলোকে রিসার্চ করা শুরু করে দেয়। তো এখন সেটা কমে 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 প্রায় 140টা পর্যন্ত এসছে। আর ফ্রন্ট লাইনে কতগুলো আছে, যেমন আমরা যেটা নিচ্ছি এখন অ্যাস্ট্রাজেনেকা, তারপরে আরেকটা আছে ওই মডার্না, সেটাও এসে যাচ্ছে শিগগিরই। আরো কিছু চায়নাতে হয়েছে, কিছু রাশিয়াতেও হয়েছে, এগুলো শুরু হয়ে গেছে ইতিমধ্যে। এই যে একটা গুজব রটলো, গুজব ঠিক না, ঠিকই, এটা একটা আতঙ্ক হয়ে গেল যে ভাইরাস তো চেঞ্জ হয়ে গেছে, নতুন ভাইরাস, এবং সেটা আমরাও ভয় পেয়েছি, সারা দুনিয়ার লোকেই ভয় পেয়েছে। ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু আসলে ব্যাপারটা অত খারাপ নয়। একটা মিউটেশন বলে একটা জিনিস আছে, সায়েন্টিফিক টার্ম, অর্থাৎ ভাইরাসটা ঠিকই আছে কিন্তু ওর ভিতরে কতগুলো জেনেটিক ম্যাটেরিয়ালের একটু 19-20 হয়েছে, সেটাকে মিউটেশন বলে। সেই মিউটেশনটা হয়েছে এবং দেখা যাচ্ছে খুব দ্রুত ওটা ছড়াচ্ছে ইউকেতে। কিন্তু এখন কিভাবে হচ্ছে এই যে নিউট্রিশনের পরিবর্তনটা ডাক্তারি ভাষায় বা ডাক্তারি ওয়েতে মিউটেশন, এর নাম হচ্ছে মিউটেশন ডাক্তারি ভাষায়। অর্থাৎ ভাইরাসের যে জেনেটিক ম্যাটেরিয়াল আছে ওখানে সামান্য কিছু চেঞ্জ হয়েছে, এবং এটা হয় যে কোনো ভাইরাস। প্রশ্ন ছিল স্যার, এটা কিভাবে হয়? মানে ইনসাইড বডিতে, হিউম্যান বডিতে, না কোনো ন্যাচারাল কোনো অ্যানিমেলের বডি থেকে, এটা না পরিবেশের কারণে কেন এই পরিবর্তনটা হয়? আমরা জানি যে হয়, বাট কেন? ওটা একটা ধর্মই তাদের। কতগুলো ভাইরাস আছে, তারা উইদাউট এনি প্রেশার তারা চেঞ্জ হতে থাকে। যেমন আমাদের যেটা প্রতি বছর নিয়ে থাকি, এই যে ফ্লু ভাইরাস, এটাও কিন্তু জেনেটিক খুব চেঞ্জ হয়। সেই জন্য ফ্লু ভাইরাস প্রতিবারেই একটু নতুন করে একটু জোড়াতালি দিয়ে আর একটু ফ্রেশ করে আপ টু ডেট করে দিতে হয়, 1 বছরের ভিতরে চেঞ্জ হয়ে যায়। সেই ধরনের কিছু একটা হচ্ছে। এটা হচ্ছে যে কোনো যারা একটু জেনেটিক্স সম্বন্ধে আইডিয়া আছে তারা বুঝতে পারবেন যে জেনেটিক ব্যাপারটা এমন যে অটোমেটিক্যালি চেঞ্জ হয়। আমাদের শরীরেও হচ্ছে, সেই জন্য হঠাৎ করে ক্যান্সার হয়ে যায়, কথার কথা। এই সমস্ত হচ্ছে জেনেটিক চেঞ্জ, আমাদের শরীরের সেলের ভিতরে হচ্ছে। আমরা বলতে পারি যেটা ন্যাচারালি আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর ফলে হয়ে থাকে। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। একটা কথা একটু আমি বলতে চাচ্ছিলাম যে আসলে এই ভাইরাস যখন আমাদের শরীরে ঢুকে অথবা অন্য কোনো অ্যানিমালের শরীরে ঢুকে, তখন ঢোকার পরে ওখানে একটা রিয়াকশন হয়, মানে অ্যান্টিবডি অ্যান্টিজেন একটা রিয়াকশন হয়। রিয়াকশনের সাথে ফাইট করতে গিয়ে তাদের তখন নেচার চেঞ্জ করে। ভাইরাস আমাদের শরীরে ঢুকে, যেমন আমরা জানি
যে যখন কেউ আমাদেরকে অ্যাটাক করতে আসবে বা কোনো একটা যুদ্ধ যখন হয়, যুদ্ধের সময় যখন যারা অ্যাটাক করে, অ্যাটাকের সময় তারা একটা প্ল্যান নিয়ে আবার ওইটার এগেনস্টে তারা মানে করে আর কি, ফাইট ব্যাক করে। কিন্তু যখন তাকে ফাইট ব্যাক করতে গিয়া যে আমি এখন ওদের সাথে আর পারছি, তখন কিন্তু আমরা কৌশল চেঞ্জ করি, যে ওকে ঠিক আছে আমরা এই কৌশল বাদ দিয়ে এখন অন্য কৌশলে চলে যাচ্ছি। এই ভাইরাসটা কিন্তু এইরকম, ভাইরাস যখন শরীরে ঢোকে ভিতরে গিয়ে যখন ফাইট করে, ফাইট করার সময় যখন দেখে যে আর পারা যাচ্ছে না, তখন এই ভাইরাস কিন্তু তার কৌশল তার একটা চেঞ্জ ভিতরে গড়ে তোলে। ওই চেঞ্জটা করার পরে তখন আরেকটা চেঞ্জে চলে যায়, ওইটা যখন আবার ওই মানুষ থেকে অথবা ওই অ্যানিমাল থেকে বের হয়ে আসে, তখন একটা নূতন কিন্তু চলে আসলো, ওই নূতনটা তখন অন্য মানুষকে আবার অন্য অ্যানিমালকে অ্যাটাক করে। এইটাই আর কি এরা চেঞ্জ করে এভাবে আর কি ভাইরাস। মিস্টার জিয়াউল হক, আপনার কাছে রিলেটেড প্রশ্ন, যে তাহলে এই যে নতুন ভাইরাসটা আসছে এবং এই নিয়ে বেশ শোরগোল এবং বেশ কথা, এবং আপনি জানেন যে ব্রিটেনে আমাদের এখানে লকডাউন চলছে এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী এবং প্রাইম মিনিস্টার বলছে ইটস এ ভেরি ডেঞ্জারাস, ইটস আউট অফ কন্ট্রোল। হোয়াই দিস ফিয়ার এন্ড হোয়াই ইটস আউট অফ কন্ট্রোল? এই ভাইরাসটার ভয়ানক অবস্থার কি, কোন খারাপ দিকটা আছে এটা আগের চাইতে যদি একটু বলতেন। আমি একটু যে এই যে আতঙ্কটা হয়েছে, এটা আতঙ্কই। এ পর্যন্ত কোনো সায়েন্টিফিক স্টাডি করে বলতে পারেনি যে এটা কি হবে, অর্থাৎ এটা ভ্যাকসিনকে এফেক্ট করবে কি না। যে ভ্যাকসিন আমরা নিচ্ছি এখন, এটা ওই প্রশ্নে আমরা আসবো, ওই প্রশ্নে আমরা পরবর্তী আসবো। প্রশ্নটা করা হয়েছে এটা আসলে যে এই যে ভাইরাসটা, একটা জিনিস আমি শুরুতেই বলেছিলাম যে ভাইরাসটা কিন্তু আজকের না, অনেকদিন আগের থেকে, আগেও ভাইরাসটা ছিল, আগেও ফ্লু ছিল। আগের ফ্লু যখন হতো তখন আমরা এটার কতটা নিউ ইউনিট, নতুনটা কি, নতুন কি ক্যারেক্টারিস্টিক্স আগেরটার চেয়ে এটার ভিতরে নতুন কি খারাপ দিকটা আছে যে জন্য আমরা আসলে ভয়? এটার যেন এই ভাইরাসটার নামটা নতুন, যে ভাইরাসটা আছে, আগে যেমন সার্স ভাইরাস ছিল, যে ওরা মানে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস যেটা কি বলে, মানে আমাদের শ্বাসকষ্ট হতো আর কি, সেই সার্স ভাইরাস যেটা ছিল কোভিড-2 নামে, এখন সার্স কোভিড-2 হইলো যে কোভিড-19 এর যেটা, এর আগেও ছিল সার্স ভাইরাস ছিল, যেটা রেসপিরেটরি সমস্যা করে এবং ফ্লু করে, ফ্লুরও একটা ভাইরাস আছে। কিন্তু এই যে নতুন যেটা আসছে এটাকে বলা হয় সার্স কোভিড-2 VUI 202012/01। এটা নতুন নাম দিছে, এক এক সময় এক একটা নাম দেওয়া হয় তাদের। তো এই যে ভাইরাস যেটা, এইটা আসলে বলা যাচ্ছে না, যেটা আমি জানি না আসলে এটা আগে ছিল কিনা, এটা যেহেতু নতুন পাওয়া গেছে নতুনই হবে, কিন্তু নেচারটা কিন্তু ওই ফ্লুর মতোই, একই রকমই। এবং এটার মেইন সমস্যা এ পর্যন্ত যতটুকু আমার দৃষ্টিতে আসছে সেটা হলো এই ভাইরাসটা কিন্তু ছড়াই খুব বেশি, কিন্তু ডেঞ্জারের ক্ষেত্রে কিন্তু এটা ওইরকম মানুষ কিন্তু মারা যাচ্ছে না। তার মানে মনে হচ্ছে যেন আগের ফ্লুটারই এটা আর একটা মানে খুব একটা নতুন সংযোজন, যেটা খুব বেশি ছড়াচ্ছে ইনফেকশনে, মানে দ্যাট ইজ সিভিয়ারিটির ক্ষেত্রে আগের ফ্লুর চেয়ে একটু বেশি, কিন্তু ডেঞ্জারাস এর দিক থেকে যে ইট ইজ নট দ্যাট মাচ ডেঞ্জারাস। It looks like that, but still it is in early stage at the moment. বেশি মানুষকে আক্রান্ত করে, এটি হলো আপনার মানে মেইন। আক্রান্ত বেশি করছে কিন্তু মারা হিসাবে যাচ্ছে না। তার মানে মনে হচ্ছে, আর এখন কিন্তু আমরা যে ফ্লু, আগের যে ফ্লু ছিল, কিন্তু ওই ফ্লুটা এখন আর দেখছি না খুব একটা। যে আগে এখন যে ফ্লু সিজন চলছে ইংল্যান্ডে মাস বা ঠান্ডার দেশে, এই ফ্লু সিজনের কিন্তু আগে যে হারে সবাই ঘরে ঘরে ফ্লু হতো, আমরা we didn't care about this thing, আমরা ওখানে চিন্তাও করতাম না, ফ্লু চলে যাবে। এখন যেহেতু কোভিড এর কারণে সবাই টেস্ট করছে, এই টেস্টের কারণে এটাকে ধরাও পড়ছে বেশি, কিন্তু আগে তো কেউ টেস্ট করতো না। এই ফ্লু আগে ছিল কিন্তু কেউ টেস্টই করতো না, কোনোদিন হাসপাতালেও যেত না, ফ্লুর জিপির কাছে যেত, জিপি বলতো এমনি চলে যাবে, এমনি চলে যেত। আমি সাধারণত বলে থাকি যে ঔষধ খেলে লাগবে 7 দিন, ঔষধ না খেলে লাগবে 1 সপ্তাহ। আচ্ছা, 7 দিন ঔষধ খেলে আর না খেলে 1 সপ্তাহ, মানে একই জিনিস। কেউ ঔষধও খেত না, এই একই জিনিস চলতো। আমার মনে হয় আগেরটারই একটু পরিবর্তিত চেঞ্জ। কোভিড এখন যেহেতু সবাই পরীক্ষা করছে, পাওয়া যাচ্ছে, কিন্তু ডেঞ্জারাস এর ক্ষেত্রে আমার মনে হয় ওইরকম না। আবার জানি আমাদের মানে কুরেশি সাহেব আছেন। থ্যাংক ইউ স্যার। মিস্টার কুরেশি, যেটা বলা হচ্ছে এ পর্যন্ত যে রিসার্চে পাওয়া গেছে যে এই ভাইরাসটি আগের যে করোনা ভাইরাস, সেটা বাচ্চাদের তেমন এফেক্ট করতো না, বাট এটা বলা হচ্ছে যে বাচ্চাদের, শিশুদের বেশি এফেক্ট করছে। এবং আপনি যে টিকার ব্যাপারে বলতেছিলেন, যে টিকার কথা,
নরমালি আমরা জানি যে টিকা, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে এটি বাচ্চাদের এফেক্ট করে, মানে এটা কি ভয়ের কোনো কারণ কিনা? কারণ বাচ্চাদের নরমালি আপনি জানেন যে ব্রিটেনে স্কুল খোলা ছিল, এটা এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন যে টিকাগুলো করা হয়েছে মেনলি টার্গেট করা হয়েছে যে 15 থেকে 16 বছর উপরের যা তাদেরকে, আমি কি রাইট অর রং আই থিঙ্ক, কিন্তু এখন এটা যদি বাচ্চাদের বেশি এফেক্ট করে তাহলে কি এটি আসলে কি ভয়ঙ্কর না? মিস্টার কারেশি প্লিজ। প্রথম উত্তরটা আগে দিচ্ছি। বাচ্চাদের যে অ্যাটাক করে সেটা মোটামুটি সায়েন্টিস্টরা বলছে, কিন্তু তার কারণ কি সেটা তারা বলেনি। কারণ এটা হতে পারে যে এখন স্কুল সব খুলে দিয়েছে, কোনো দেশে স্কুল বন্ধ নেই। বাংলাদেশে কি অবস্থা আমি ঠিক জানি না। স্কুলের ছেলেমেয়েরা যখন বাংলাদেশে বন্ধ এখনো, সেখানে ট্রান্সমিশন হওয়ার সুযোগ বেশি। অতএব সেই জন্যই হচ্ছে না এই বাচ্চাদের ভিতরে কোনো চেঞ্জ হয়েছে বা ভাইরাসের চেঞ্জ হয়েছে, সেই জন্য সেটা কোনো সায়েন্টিফিক এভিডেন্স কেউ এখনো প্রডিউস করেনি। তো আমরা এগুলো এটাই আলোচনা করি, সেটাই স্পেকুলেশন হবে। কারণ বাচ্চাদের হচ্ছে তো একটা কারণ তো থাকতেই পারে, সব বাচ্চা একসাথে বসে স্কুলে যাচ্ছে, তো ট্রান্সমিশন তো হবেই সেখানে। তো এই ধরনের কথাগুলোর কোনো সায়েন্টিফিক ভিত্তি কেউ এ পর্যন্ত বলেনি, অর্থাৎ কোনো সায়েন্স এটাকে এখন পর্যন্ত সাপোর্ট করেনি যে এই কারণে বা এই কারণে এটা হচ্ছে। সিমিলারলি এটা কি ভয়ঙ্কর ভাইরাস একটা, না আগের ভাইরাসটার মতোই, কিংবা এর চেয়েও ভালো? ভালো বলতে বলছি লোকে মরছে না, এটাও হতে পারে যে মিউটেশনটা হয়েছে ভালোর জন্য, আবার মিউটেশনের খারাপের জন্য হতে পারে, আবার মিউটেশনের জন্য কিছুই হলো না, আগে যেরকম ছিল সেই অবস্থায় হলো, এটাও হতে পারে। এগুলো জানতে গেলে একদিনে দুদিনে হবে না, কয়েক মাস লাগবে সায়েন্টিস্টদের এগুলো স্টাডি করতে, তারপরে ডেটাগুলো অ্যানালিসিস করে তারপরে তারা প্রকাশ করবে। ব্রিটিশ সরকার এ পর্যন্ত যেটি বলছে সেটি হচ্ছে যে লন্ডন এবং সাউথ ইংল্যান্ডে তারা ন্যাশনাল লকডাউনের পরেও তারা দেখছে যে এই ভাইরাস মানে বেশি ছড়াচ্ছে, এবং সেটা তাদেরকে অডিট করলো যে হোয়াই, এন্ড ওই কারণটা খুঁজতে গিয়েই স্ট্যাটিস্টিক্স কে দেখতে গিয়ে তারা দেখতে পেল যে এমন একটা ভাইরাস এবং একটা পরিবর্তন এটাকে ট্রিগার করছে, তাই না? তো আমি জি আমি আপনি যদি শেষ করেন তাহলে আমি আমি ডাক্তার জিয়াউল হকের কাছে যাচ্ছি যে যেহেতু বলা হচ্ছে যে এটি আমরা এখন পর্যন্ত আমরা মোটামুটি ডাক্তার কুরাইশি বললেন যে এটা সায়েন্টিফিকলি কোনো প্রুভ আমরা পাইনি, বাট ইটস টু আর্লি টু সে, আর্লি টু কমেন্ট, বাট ইফ ইট ইস ট্রু, আপনি জানেন যে অলরেডি এটি বিশ্বের অনেক দেশে ছড়িয়ে গেছে, প্রায় 50টি দেশে। বাংলাদেশের সাথে ব্রিটেনের কিন্তু প্রতিদিন ফ্লাইট আসা যাওয়া করছে, এবং এ নিয়ে ব্যাপক কিন্তু একটা শোরগোল হচ্ছে যে উই শুড স্টপ ফ্লাইট ফ্রম গোয়িং এন্ড কামিং ফ্রম দ্য ইউকে। এই ব্যাপারে আপনার কি মতামত কি? কারণ বাংলাদেশে ব্রিটেনে যেমন আমার বাচ্চা ঘরে আছে, দে ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, বাট বাংলাদেশে একটা বাচ্চাকে ঘরে রাখা কিন্তু খুবই সমস্যা। সো বাংলাদেশের ক্ষেত্রে কি আসলে কি এটা কি একটু সিরিয়াসলি নেওয়া উচিত কিনা সরকারের? আপনার মতামতটা কি? অবশ্যই এটা নেওয়া উচিত। বাংলাদেশের ক্ষেত্রে সিরিয়াসলি অবশ্যই নেওয়া উচিত। আর বাংলাদেশের আমরা জানি যে বাংলাদেশের মানুষের চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে তাদের সুযোগটা কিন্তু এই দেশের মতো এতটা, চিকিৎসার সুযোগটা খুবই কম বাংলাদেশে। তো সেজন্য যদি আমরা আগের থেকে প্রিকশন না নেই তাহলে বাংলাদেশে যদি এটা খুবই স্প্রেড করে, যদিও আমরা জানি ডেথ রেট ইজ মাচ লেস দ্যান দি আদার ওয়ান, তো তারপরও কিন্তু আমাদের একটু সাবধান যদি না হয়, এটা যদি মাস স্কেলে বাংলাদেশে যদি চলে তাহলে কিন্তু এটা খুবই ক্ষতি হবে। যেমন আপনি বলেছেন যে বাচ্চাদের, এবং আমরা জানি যে বাচ্চাদের বেশ ছড়াচ্ছে, যেহেতু স্কুল খোলা কুরেশি সাহেব উনি বলেছেন যে স্কুলের খোলার কারণে স্বাভাবিক কন্ট্যাক্টে আসে, এই কারণে যে বাংলাদেশে কিন্তু একটা গভর্নমেন্ট ভালো কাজ করছেন, স্কুল কিন্তু এখনো বন্ধ, স্কুল আরো এক্সটেনশন করা হচ্ছে। এই ক্ষেত্রে বাচ্চারা কিন্তু এটার মানে মানে কন্টামিনেশনের কাছে খুব কম আসতেছে। আর আরেকটা জিনিস মানে আমার দৃষ্টিতে মনে হচ্ছে বাংলাদেশের মানুষের ইমিউনিটি কিন্তু একটু বেশি আছে আমার মনে হচ্ছে, জানো, কারণ যেহেতু কোভিড যখন ছড়াচ্ছিল মানে মেইন ওয়ান কোভিড-19, তখনও কিন্তু বাংলাদেশের মানুষের ডেথ রেটটা খুবই কম ছিল। কারণ তারা একটা জিনিস আমরা জানি যে তারা কিন্তু রৌদ্রের হাতে ঘাটে বিভিন্ন ধরনের রৌদ্রে ঘোরাফেরা করে, আর ভিটামিন ডি একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা ট্রিটমেন্ট হিসেবে অনেকেই মনে করেন, এবং সায়েন্টিস্টরাও মনে করেন ভিটামিন ডি একটা ইম্পর্টেন্ট। বাংলাদেশের সবার জন্য ভিটামিন ডি কিন্তু খুব বেশি। তারপরে আরেকটা জিনিস হলো বাংলাদেশ সবাই কিন্তু সবকিছু খেয়ে অভ্যস্ত, মানে আমরা যখন বাংলাদেশে যাই আমাদের যাওয়ার সাথে সাথে একটা ডায়রিয়া হবে, কিন্তু বাংলাদেশে তার চেয়ে অনেক আমরা কত সচেতন ভাবে খাওয়া দাওয়া করি, তারপর আমাদের ডায়রিয়া হয়, কিন্তু তাদের কিন্তু ওইসব খাওয়ার না,
তার সে খোলা মাঠে ঘাটে কত কিছুই তারা খাচ্ছে, কি পানি খাচ্ছে, কিন্তু তাদের ওটা অভ্যস্ত, মানে তাদের ওটা ইমিউনিটি গ্রো করে। এই ভাইরাসের ক্ষেত্রে হয়তো আমরা যে ভ্যাকসিন দিয়ে যে ইমিউনিটিটা গ্রো করি, বাংলাদেশের লোকজনের ভ্যাকসিন ছাড়াই হয়তো ওই অ্যান্টিবডি মানে তাদের ইমিউনিটি গ্রো করে আছে। এই জন্য আশা করি এটা একটা আল্লাহর রহমত, আমাদের দেশ মতো গরিব দেশের যাদের মানে খাওয়া দাওয়ার জিনিস নাই, তাদের ভ্যাকসিন কোথায় আসবে, সেক্ষেত্রে হয়তো আল্লাহ তাদেরকে একটা এইভাবেই রক্ষা করছেন। থ্যাংক ইউ। আমি মিস্টার কুরাশি স্যারের কাছে যাচ্ছি যে আপনি কি এই ব্যাপারে কেন, মানে এটা খুবই ইম্পর্টেন্ট একটি ইস্যু, অনেকেই মনে করছে যে ব্রিটেন ইউরোপে এত ডেথ বাট বাংলাদেশ হচ্ছে না, এবং উনি বললেন যে কিছু ফ্যাক্টর কথা বললেন, আপনি কি কিছু অ্যাড করতে চান বা আপনার অ্যানালাইসিসটা কি এই ব্যাপারে প্লিজ? আরেকবার বলেন, বুঝতে পারার চেষ্টা করছি আর কি। যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলছেন যে হ্যাঁ, ওখানে আপনি যদি কম্পেয়ার করেন ইউরোপ এবং বাংলাদেশের যে মৃত্যুর হার, কিন্তু বাংলাদেশে অনেক কম, এবং ডাক্তার জিয়াজির বললেন যে বিভিন্ন কারণে হচ্ছে, আপনি কি এর সাথে কিছু অ্যাড করতে চান বা আপনার কি কোনো আপনার কি অন্য কোনো অ্যানালাইসিস আছে কিনা এই ব্যাপারে? অ্যানালাইসিস তো আছেই, বাংলাদেশের কথা বলতে গেলে অনেক কথা এসে যায়। তো এখন তাদের ইমিউনিটি আছে কিনা সেটা তো পরীক্ষা করেই দেখা যায়, সেটা কোনো পরীক্ষা হয়েছে কিনা সায়েন্টিফিক উপায়ে আমার জানা নাই। কিছু হয়েছে, ঢাকা শহরে কিছু হয়েছে, এবং বলা হচ্ছে যে 75% বস্তিতে তাদেরকে তাদের অলরেডি হার্ড ইমিউনিটি গ্রো করছে, বাট নট অ্যাজ এ হোল, বাট ঢাকা। এটা আমি পড়িনি, যাই হোক এটা যদি সুযোগ পাই ওই পেপারটা আমি পড়বো। কিন্তু আমি এ পর্যন্ত যা জানি এই ধরনের কোনো সায়েন্টিফিক স্টাডি, যাকে বলে ডবল ব্লাইন্ড এক ধরনের স্টাডি আছে, সে ধরনের কিছু হয়েছে কিনা আমি জানি না। তবে অ্যান্টিবডি টেস্ট করার জন্য বাংলাদেশে কি ব্যবস্থা আছে তাও আমার জানা নেই। অ্যান্টিজেন টেস্ট করা যায়, বিভিন্ন প্রতিষ্ঠান ওগুলো সাপ্লাই দিয়েছে বা কেনা হচ্ছে, তার ভিতরেও ভেরিয়েশন আছে, কিন্তু অ্যান্টিবডিটা টেস্ট করা হয়েছে কিনা, যে অ্যান্টিবডি এখন হলো নাকি আগে হলো, যদি পাওয়া যায় পজিটিভ, তাহলে এটা আবার বিচার করতে হবে সেটা কি ওই ভাইরাস আসার পরে হয়েছে না আগের থেকে ছিল, যা ইমিউনিটি আমাদের আছে, আননোন ভাইরাসে করেছে বা এই ভাইরাসে করেছে, যখন আমরা জানতে এটা আমাদের জানাজানি হয়নি। সেই জন্য এরপর আমি পার্সোনালি খুব বড় একটা ইম্পর্টেন্স দেবো না, এটা একটা আমরা গেস করতে পারি যে এটা একটা স্পেকুলেশন হিসাবে আমরা এটাকে ধরে নিতে পারি। কিন্তু আর একটা বিষয় হচ্ছে, ব্রিটেনে মাত্র আমাদের 6.5 কোটি লোক, এখানেও আমরা দেখেছি অনেক প্রথম দিকে হিমশিম খেয়ে গেছে এটাকে ট্রেস করার জন্য। কিন্তু বাংলাদেশে আমাদের লোক হচ্ছে কত, 18 কোটি। এখানে কোনো ভালো একটা করা সম্ভব না আর কি, সম্ভব না মানে টাকা পয়সা দরকার, ট্রেন্ড লোক দরকার, সায়েন্টিস্ট দরকার, এগুলো নেই। অতএব ওখানকার কোনো একটা বিষয়কে ভালো করে সায়েন্টিফিক মহলে প্রুভ করার জন্য ভালো কাজ করতে হবে, এবং সেটা এ পর্যন্ত হয়েছে কিনা সেটা আমার জানা নেই, হয়তো বা হয়েছে কিন্তু আমি সেটা জানি না। অনেক অনেক ধন্যবাদ স্যার। একটু রিলেটেড আরেকটি প্রশ্ন রাখতেছি, সেটি হচ্ছে যে এই যে নতুন ভাইরাসটার নতুন কি কোনো সিমটম গ্রো করেছে কিনা? যে আগের যে আমরা সিমটম জানি যে জ্বর, কাশি এবং স্বাদ যাওয়া, এটার কি কোনো নতুন কোনো সিমটম সংবাদ পাওয়া গেছে কিনা? হ্যাঁ, ওই আগেকার মতোই আছে। নতুন কিছু আছে কিনা এটার সাথে? নতুন কোনো সিমটম নাই, ওই আগেকার মতোই সিমটম, একই সিমটম। ভাইরাসের খুব একটা চেঞ্জ হয়নি এখনো, এগুলো লোকের আতঙ্ক, আর কিছুই না। কারণ এই ভ্যাকসিনই দেওয়া হচ্ছে, চেঞ্জ হয়ে গেলে তো আমরা ভ্যাকসিন বন্ধ করে দিতাম, ভ্যাকসিন আর আমরা কিনতাম না। যেহেতু এই একই ভ্যাকসিন দেওয়া হচ্ছে, অর্থাৎ দুনিয়ার সায়েন্টিফিক মহল বিশ্বাস করে যে চেঞ্জটা হয়েছে, কিন্তু এমন কিছু বিরাট খারাপ কিছু চেঞ্জ হয়নি এখন পর্যন্ত, হয়তো বা পরে প্রকাশ হবে, কিন্তু এখন পর্যন্ত আমরা ধরে নেব যে এমন কিছু মারাত্মক না, এবং সবাইকে ভ্যাকসিন নিতে হবে, সেই ভ্যাকসিন কাজেও লাগবে, এই মনে করেই আমাদের চলতে হবে। পাবলিকের কথা বলছি, আর সায়েন্টিস্টরা কাজ করে যাচ্ছে, তারা বের করে ফেলবে যে এই পরিবর্তনে, মিউটেশনে জিনিসটা ভালো হয়েছে না একই রকম আছে না খারাপ হয়েছে। ভালো হতে পারে, হয়তো লোকজন কম মারা যাচ্ছে, কথার কথা বলছে, এগুলোর কোনো প্রমাণ নাই, সেটা একটা ভালো জিনিস যে আজকাল ভাইরাস এমন ভাবে মিউটেট করেছে, নতুন ভাইরাস, যে লোক মরছে কম, কিন্তু সেগুলো
এগুলো সবই সায়েন্টিফিক্যালি ভিত্তিহীন কথাবার্তা। ওকে, ধন্যবাদ স্যার। আমি এখন মিস্টার জিয়াউল হকের কাছে জানতে চাবো যে obviously it's too early to say, বাট এই যে নতুন ভাইরাসের চিকিৎসা পদ্ধতিতে ব্রিটেন, কারণ এখন এটা অন্য দেশে যায়নি, সো যে সংবাদ আমরা পাবো সেটা ব্রিটেন থেকেই পেতে হবে সোফার। কোন চিকিৎসা পদ্ধতি, অর্থাৎ আগের যে করোনা ভাইরাসের চিকিৎসা পদ্ধতি আর এই নতুন ভাইরাসের চিকিৎসা পদ্ধতি কোনো পার্থক্য আছে কিনা, বা তারা কিভাবে করছে, বা অর আর দে ডুইং দ্য সেম ওয়ে হাউ দে ইউজড টু ডু? থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাকচুয়ালি চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে কোনো ধরনের চেঞ্জ হয় না, এখনো একই রকমের চিকিৎসা, তবে চিকিৎসা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। আগেরটার ক্ষেত্রেও যেমন আগে অনেকে জানতেন না, যেমন আমরা ডেক্সামেথাসোন ইউজ করা হচ্ছে এখন ট্যাবলেট আকারে, এবং তারপরে প্লাজমা থেরাপি দেওয়া হচ্ছে, এইসব যে, আর তারপরে সিমটোমেটিক ট্রিটমেন্ট তো আছেই। এই সব ক্ষেত্রে কিন্তু চিকিৎসার অনেকটা ডেভেলপ হচ্ছে আগের চেয়ে, এবং সেটা এই নতুন করোনা ভাইরাস যেটা আসছে, নতুন স্ট্রেইন এবং পুরান কোভিড-19 এর যেটা আগে ছিল, এক্ষেত্রে ট্রিটমেন্টের ক্ষেত্রে কোনো ধরনের চেঞ্জ আসে, এটা একই রকমের একই রকমের চিকিৎসা চলতেছে, একই ধরনের সবকিছুই, এবং প্রিভেনশনের ক্ষেত্রে ওই একই রকমই সবকিছুই চলতেছে, নতুন কোনো কিছুই আসেনি আসলে। অনেক ধন্যবাদ স্যার। মিস্টার কোয়েশি স্যার, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি একটু আগে বলতেছিলেন যে এই যে নতুন করোনা ভাইরাসের যে নতুন যে টাইপটা আসছে, এতে কি অনেকেরই ফিয়ার যে যে টিকা, সেটা কি তো আগের ভাইরাসকে স্টাডি করেই করা হয়েছে, নতুন চেঞ্জের ফলে, নতুন কোড চেঞ্জের ফলে কি এই টিকা অকার্যকর হবে কিনা বা দুর্বল হবে কিনা, আপনার জানা মতে কি বলছে? এখন পর্যন্ত আমরা এরকম কোনো রিপোর্ট পাইনি ফ্রম সায়েন্টিস্টদের কাছ থেকে যে এটা দুর্বল হবে। যদি তাই মনে করতো তাহলে আমার মনে হয় যে ভাইরাসটা অলরেডি বাতিল হয়ে যেত, বা কেউ আর কিনতো না, অন্য ভাইরাস তৈরি, অন্য ভ্যাকসিন তৈরি করার জন্য তারা প্রস্তুত হতো। তবে এটা হয়তো ভবিষ্যতে হতে পারে, কিন্তু যেটুকু চেঞ্জ হয়েছে এটা এমন কিছু মারাত্মক বলে সায়েন্টিস্টরা মনে করেন না। ওকে, সো দ্য সিম্পল আনসার ইজ স্টিল ইজ ফাইন, মানে আগেরটা ইউজ করার, তাই না? আমি তো তাই মনে করি। আচ্ছা, মিস্টার ডক্টর জিয়াউল হক, আপনি নরমালি আমি দেখেছি অনেকবারই বলছেন যে ন্যাচারাল রেমেডি, চিকিৎসার ব্যাপারে আপনি সেটা কি বলছেন যে ঘরে বসে যে প্রাকৃতিক উপায়, আপনি যেটা একটু বললেন যে ওষুধ খেলে 7 দিন আর ওষুধ না খেলে 14 দিন, what do you mean by that? I mean, which are the remedies you are targeting here? অ্যাকচুয়ালি ভাইরাসের প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউ, আমরা জানি। একটা ভাইরাস হওয়ার, ইনফেকশন হওয়ার আগে, যে কোনো ইনফেকশনই হোক, ইনফেকশাস ডিজিজ যে কোনো ইনফেকশন হওয়ার আগেই তাকে প্রিভেন্ট করা উচিত। নাম্বার ওয়ান, যে আমরা যখন এই কোয়ারেন্টাইন যেটা করি, এটা কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সেই 1450 বছর আগে কোথায় বলে গেছেন যে তোমরা যদি কোথাও কোনো ইনফেকশাস ডিজিজ দেখো, ওখানে যারা আসো তারা ওখানে থাকবা, এবং যারা ওখানে যাও নাই তারা ওখানে যাবা না। তাহলে কোয়ারেন্টাইন তখনই ছিল, মানে ইনফেকশাস ডিজিজ আমরা জানি ছড়ায়, কন্টামিনেটেড ডিজিজ গুলো তারা খুব তাড়াতাড়ি মানে ছড়াতে পারে, এই জন্য একজনে যেখানে আসো ওখানেই থাকবা। এখন যে আমরা নাম্বার ওয়ান, যে আমরা যদি ইনফেকশন হওয়ার আগে অন্য যারা ইনফেক্টেড আছে তাদের কাছ থেকে আমরা নিজেদেরকে যদি সেফ তাহলে কিন্তু আমরা ইনফেকশনটা আমাদের কাছে আসলো না। আর এই জন্য সবাই বলতে থাকে যে মেক এ স্পেস, বা তুমি মানে ডিস্টেন্স মেনটেন করে চলো, মানে 2 ফিট বা 3 মিটার বা 4 মিটার বা যেটাই হোক। আসলে একটা হলো আমাদের ডিস্টেন্স মেনটেন করতে হবে। সেক্ষেত্রে একটা জিনিস, যেমন আমাদের 2 মিটার ডিস্টেন্স যেটা আছে, তারপরে 1 মিটার, কিন্তু আসলে ভাইরাসটা যখন ছড়ায় এটা তো বাতাসের মাধ্যমে ছড়ায়, তারপরে ড্রপলেট ইনফেকশন কোথাও টেবিল চেয়ার কোনো সারফেসে পারে, ওখান থেকে হাতের মাধ্যমে ছড়াতে পারে। এখন একটা জিনিস আমি সবসময় বলি, আগেও বলতাম, যে হাসি খাসি যদি কেউ ইনফেকশাস পারসন আমাদের সামনে কেউ দিয়ে ফেলে, তখন সেখান থেকে যেহেতু বাতাস ওই জার্মটাকে অনেক দূরে নিয়ে যেতে পারে, সেই জন্য ওখান থেকে যতদূর সম্ভব আমি এটা বলি যে তোমরা দৌড় দেওয়া দরকার হলে, যদি ওটা মানে খারাপ দেখা যায়, দৌড়ানোর দরকার নাই, শ্বাসটা বন্ধ রেখে একটু দূরে গিয়ে শ্বাসটা টানতে হবে, যাতে ওই রেঞ্জের মধ্যে হয়তো 2 মিটার বা 3 মিটার দূরে গিয়া আমরা শ্বাস টানবো, যাতে ওই বাতাসে যে ভাইরাসটা ছড়ালো ওইটা আমাদের শ্বাসের মাধ্যমে না ঢুকে, কারণ শ্বাসের মাধ্যমেই বেশি কিন্তু ভাইরাসটা ঢুকে। এই জন্য মাস্ক একটা ইম্পর্টেন্ট জিনিস, মাস্ক পরতে হবে। তারপরে প্রিভেনশনের ক্ষেত্রে এটা, তারপরে হাত ওয়াশ, আমরা জানি যে হ্যান্ড ওয়াশিং টেকনিক, ক্লিনলিনেস, হাত মুখ ফেস সবকিছুই আমাদের চোখ ধুইতে হবে, যেখানে আমাদের নাক মুখ চোখ তিনটা এন্ট্রি পয়েন্ট, এখান থেকে সাধারণত ঢুকে। তারপর আরেকটা জিনিস হলো যে কিছু খাবারের ক্ষেত্রে আছে যেগুলো আমি এখনই বলবো নাকি অন্য কোশ্চেনের পরে বলবো? যদি আমার জি, এখনই বলবো। হ্যাঁ বলেন।
বিশেষ যে খাবারের ক্ষেত্রে যেমন কিছু আছে সাধারণত আমরা সবাই জানি, এটা সবাই কিন্তু সারা ওয়ার্ল্ডে এটা চলে, যেমন আমরা লেমন বা সাইট্রাস ফুড, যেটা ভিটামিন সি রিচ ফুড, যেগুলো আমরা খাবো। এবং পানি খাওয়ার কথা বারবার বলা হচ্ছে, তোমরা বেশি বেশি করে পানি খাও, কারণ ভাইরাসটা নাক থেকে গলায় যায়, গলায় থেকে শ্বাসনালীতে যায়, ওখানে যায়। গরম পানি যদি বারবার আমরা খাই, এক্ষেত্রে একটা ভালো, এটা খুব সবাই আমরা দেখেছি ভালো ইফেক্টিভ হয়। তারপরে আমরা অনেক ক্ষেত্রে এই করি যে এই মধু খায়, অনেকে মধু খায়, এটা খুব ভালো। তারপরে কালিজিরার তেল খায়, এরা অনেকেই আছে কালিজিরার খায় বা কালিজিরার তেল খায়। তারপরে ওই অনেকে করে কি যে ওই এলাচি, তারপরে ক্লোভ, যেটা মানে এইগুলো আর কি, তারপরে ওই হলুদ, তারপরে জিঞ্জার মানে আদা, এগুলো গরম করে খায়, গরম পানি দিয়ে খায়, অথবা সব গরম করে ওখানে জুস খায়, অথবা এগুলো শুধু আদা হলুদ। আমি কিন্তু রেগুলার এখানে কিন্তু একটা বিশাল ব্যাপার আছে। ধরেন যার গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তাকে যদি আমরা এইভাবে জেনারেল বলি, আমি এটাকে আমি বলি ফেসবুক ইউনিভার্সিটি অফ মেডিসিন, এটা কত বড় ডেঞ্জারাস। এই ফেসবুক ইউনিভার্সিটি অফ মেডিসিন অনেক সময় অনেকের জীবন শেষ করে। যেমন আমরা যদি বলি যে এটা খাবেন, কিন্তু আমরা যদি এটা না বলি যে যার গ্যাস্ট্রিক আছে সে আদা এগুলো খাবেন না। হ্যাঁ, আমার বাবারও সেম খায়নি। আমার বাবা এরকম দেখি বুকে ব্যথা, আমি মনে করছি যে হয়তো তার অনেক কিছু, পরে দেখা যায় তার গ্যাস্ট্রিকে ওইটা খেতে খেতে আদা, এই লবঙ্গ, এই ওয়াটার খেতে খেতে তার অবস্থা খারাপ হয়ে গেছিল। সো উই শুড বি ভেরি কেয়ারফুল। যে গ্যাস্ট্রিক যদি থাকে তাদের কিন্তু ওইটা রেমেডি নিতে হবে, এবং সেটা হলো গ্যাস্ট্রিকের ঔষধ আছে অবশ্যই। আর এটা তো সবসময় খাওয়ার দরকার নাই, এই জিনিসগুলা কিন্তু যখন ইনফেকশন হয় তখন, এবং তার আগের থেকে, যেমন একটু হলুদ, এটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট, হলুদের গুঁড়া কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট। এটা কিন্তু এখন কিন্তু আমরা দেখি আদা, হলুদ এবং লেমন, এগুলা চায়ের আকারে, মানে চায়ের যেরকম ব্যাগ পাওয়া যায় ওই রকম কিন্তু বিক্রি হয় বাজারে, এবং লন্ডনেও বিক্রি হয়, এবং বিভিন্ন শপে আছে, এই সেন্সবেরি সুপার মার্কেট সব জায়গায় কিন্তু এগুলো আছে। এগুলা উপকারী দেখে এগুলা বাজারে এখন ওপেনলি বিক্রি হচ্ছে। আর যদি না হতো তাহলে ইউকেতে এগুলো বিক্রি করার কোনো সুযোগ ছিল না। জাস্ট খেয়াল রাখতে হবে যে কার খাওয়া উচিত, কোন সেটা তাদের গ্যাস্ট্রিক আছে, তাদের অবশ্যই গ্যাস্ট্রিকের জন্য মেডিসিন খেতে হবে, এটা নরমাল। তার মানে এটা লাইফ রিস্ক, এই জন্য এটা কিন্তু আসলে ইমিউনিটি বাড়ায়, ডেফিনেটলি ইমিউনিটি বাড়ায়। আর ইমিউনিটি যদি বাড়ে তাহলে কিন্তু আমাদের মানে প্রিভেনশনের দিকটা বাড়বে। আর একটা জিনিস যেটা আমি বলি, স্টিম ইনহেলেশন কিন্তু আগের থেকেই ছিল, কারণ এই ভাইরাস গুলা যখন নাক দিয়ে ঢোকে ভিতরে থাকে তো কিছু ধরে লেগে থাকে। স্টিম যখন নেই, টেম্পারেচারটা কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, আর 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ভাইরাস জীবিত থাকার কোনো সুযোগ নাই। যেটা আমি পার্সোনালি করি, হাসপাতাল থেকে আসার পরেই আমি গোসল করার পরে আমি স্টিম ইনহেলেশন করি, অথবা আমি হেয়ার ড্রায়ার দিয়ে আবার একটু গরম বস্তা নাকে টানি। কারণ যদি আমার ভাইরাস নাকের ভিতরে কোথাও ঢুকে বসে থাকে এই মধ্যে, ওই ভাইরাসটা ওই গরমে যেন মারা যায়। এই জন্য আমি এটা পার্সোনালি করি, এটা আমি সায়েন্টিফিকের দিক থেকে কতটুকু জানি আমি না জেনে কিন্তু আমি করতেছি, এবং আমার মনে হয় এটা উপকারী হওয়ার কথা। যেহেতু স্টিমটা নেওয়া অথবা কোনো গরম পানি, গরম এই যে হিটটা আমার নাকে কিছুক্ষণ অল্প, এই মাত্র 1-1.5 মিনিট, এর বেশি না, কিন্তু নিলে ওই ভাইরাসটা যদি আমার নাকের ভিতর বিভিন্ন পজিশনে থেকে থাকে, ওই গরমে ওটা মারা যাওয়ার কথা। থ্যাংক ইউ স্যার। এরপর আমি মিস্টার কোয়েশি স্যারের কাছে যাব। এর আগে আমি একটা লাইন পড়ে শোনাতে চাই। বিবিসির রিপোর্ট এবছর আগস্টে তারা বলছে যে at least 800 people may have died around the world because of coronavirus related misinformation in the first 3 months of the pandemic. এবং এর রিলেটেড the World Health Organization WHO has previously said that the informatic surrounding COVID-19 spread just as quickly as the virus itself. So আসলে আমরা সেই সম্পর্কে যাচ্ছি আমরা মিস্টার কোয়েশি স্যারের কাছে, যে এই যে সোশ্যাল মিডিয়ায় যে একটা মানে হযবরল অবস্থা, যে যার মতো করে ইউটিউব চ্যানেল আছে এবং সবাই মানে বলে দিচ্ছে এটা খাও এটা খাও। এবং বাংলাদেশে আপনি জানেন যে একদিন রাত্রে সবাই এই থানকুনি পাতা, তারপরে কোরআন শরীফের ভিতরে চুল, এগুলা খোঁজাখুঁজি শুরু করছিল। আপনারা হয়তো জানেন অনেক মানে রিউমার। এই ব্যাপারে মিস্টার কোয়েশি স্যার, আপনি প্রথম আপনার কাছে যে আপনার মতামতটা কি এবং তাদের প্রতি আপনার সাজেশন কি, 1 নাম্বার 2 ইমিউন সিস্টেম বাড়ানো যায় কিভাবে? আমাকে জিজ্ঞেস করছেন? জি স্যার। আচ্ছা, এত বিরাট উত্তর দিতে হয়, সময় তো নাই, সংক্ষিপ্ত করে। প্রথমেই আমি বলি এই মাস্কের কথাটা একটু বলা দরকার। এখানে মাস্কটা সম্পূর্ণ হয়তো প্রিভেন্ট করে না, কিন্তু এটা অনেক উপকারী জিনিস, এবং মাস্কের ব্যবহার
বহুকাল আগের থেকে 5,000 6,000 6,000 বছর আগেও আমরা দেখেছি মাস্কের, এমনকি যারা পিরামিডের ওই মমি তৈরি করত তাদেরও একটা মাস্ক থাকতো তাদের, যাতে ওই গন্ধ টন্ধ না আসে এবং কোনো, তখন তো ভাইরাস বা জীবাণু বলে কিছু জানা ছিল না, কিন্তু তারা জানতো একটা প্রিকশন নিতে হয়। তো ওই যে মাস্ক পরতো, এটা হয়তো কিছু রিচুয়াল ছিল সেই জন্য পরতো, কিন্তু এতে উপকার হতো। সারা পৃথিবীতে যত বড় বড় এই মহামারী এসছে সবসময় মাস্ক পরার কথা বলা হয়েছে। এখানে এককালে প্লেগ হতো খুব, প্লেগের জন্য এক ধরনের ডাক্তার বেরিয়েছিল, তার নাম হচ্ছে প্লেগ ডক্টর। তাদের ছবি আমার কাছে আছে, এইরকম লাখ লম্বা, সমস্ত শরীর মাস্কে মোড়ানো। তারপরে 100 বছর আগে একটা ভাইরাস এসেছিল, তাকে বলা হয় স্প্যানিশ ভাইরাস, যদিও এটা স্প্যানিশ নয়, কিন্তু স্পেন থেকে এটা ছড়িয়ে পড়েছিল বলে নাম দেওয়া হয়েছিল স্প্যানিশ ভাইরাস। আসলে এটা হয়েছিল আমেরিকাতে প্রথমে। যাই হোক, সে 100 বছর আগে তখন ওই মাস্কের উপর প্রচন্ড জোর দেওয়া হয়েছিল যে মাস্ক পরো, মাস্ক পরো। অতএব মাস্কটা পরতে হবে। কোভিড ভাইরাস যতদিন আছে, উইথ ভ্যাকসিন অর উইদাউট ভ্যাকসিন, আমাদের এই 3টে জিনিস মেনটেন করতে হবে: মাস্ক পরা, হাত ধোয়া, সোশ্যাল ডিস্টেন্স। এটা করতেই হবে, তাহলে এটা সহজে যাবে না। আর আরেকটা কথা যেটা সেকেন্ড উত্তর, আর সেকেন্ড প্রশ্নের উত্তর, WHO বরাবরই বলে আসছে যে আমরা তো এখন বিপদে পড়ে গেলাম। এই যে মিডিয়া হয়েছে, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, দিস বুক, দ্যাট বুক, এ তো একেবারে লোকদের মিসলিড করে ফেললো। যত রকম যে যা জানে সেটা লিখবে, লিখে বলে যে এটাকে ফরওয়ার্ড করে দাও। ফরওয়ার্ড করে দিলে হয় কি, ওদের মধ্যে কিছু একটা গেইন হয়, আমার মনে হয় তাই। সব ফরওয়ার্ড না বুঝে শুনে সব ফরওয়ার্ড করতে থাকে, এই করে একটু অ্যাটমসফিয়ারটা খারাপ। আজকেও পেয়েছি এই ধরনের প্রচুর আসছে, আজকাল আর সমস্ত পড়ি না। কারণ হচ্ছে সবই হচ্ছে ভ্রান্ত ধারণা। জেনারেল স্বাস্থ্যের জন্য এগুলো আয়ুর্বেদিক চিকিৎসা, এই মধু খাও, জাউন খাও, দিস খাও, দ্যাট খাও, আদা খাও, হলুদ খাও, এগুলোর কিছুটা উপকারিতা আছে এবং আজ থেকে না, সেটা আবিষ্কার হয়েছে আজ থেকে 3-4 হাজার বছর আগে আয়ুর্বেদিক চিকিৎসা বলে। ওই আয়ুর্বেদিক চিকিৎসাগুলোই হচ্ছে এইগুলো। তো সেটার তো একটা উপকারিতা আছেই, কিন্তু এটা যে কোভিড ভাইরাসকে পরাস্ত করবে এই ধরনের কোনো, এটা ভুল ধারণা আর কি। এবং WHO বারে বারে বারণ করেছে যে এগুলো তোমরা ছড়িও না। এবং এইটাই আমি WHO এর সঙ্গে একমত হয়ে বলতে চাই যে এগুলো করে আসলে কিছুই করা যাবে না, কোভিড ভাইরাসকে পরাস্ত করা যাবে না। অনেক ধন্যবাদ স্যার। আমি ডক্টর জিয়াউল হকের কাছে আসতে চাচ্ছি যে মানে রিলেটেড প্রশ্ন, এবং প্রশ্নটা এরকম একটু লম্বা। আপনি দেখবেন যে ইদানিং এই যে সেম ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং সাথে সাথে বাংলাদেশের বিভিন্ন ওয়াজ নসিহাতেও বলা হয় যে এই টিকা এটি হারাম। কেন এখানে জিলিটিন ব্যবহার করা হয়, তারপরে অ্যানিম্যাল ফ্যাট ব্যবহার করা হয়, এটা হারাম। এবং আমি পার্সোনালি বাংলাদেশে অনেকের সাথে কথা বলেছি, একটু বয়স্ক যারা, তারা এটা বলে এটা হারাম এসে, এবং বলা হয় এটা ইহুদি নাসারার ষড়যন্ত্র। আমি নিজের চোখে আমি দেখেছি যে অনেক ওয়াজে বলা হয় ভ্যাকসিন খুবই ডেঞ্জারাস জিনিস, ইহুদি নাসারার ষড়যন্ত্র, এরা এর ভিতরে অনেক কিছু ঢুকিয়ে দিতে পারে। এ ব্যাপারে আপনি বাংলাদেশের আমাদের সাধারণ মানুষদের সচেতন করার জন্য কি আপনার কোনো বার্তা আছে কিনা? মানে আর দে রাইট, আর দে রং, ইজ হালাল হারাম? যদিও সুন্দর কোশ্চেন, আর আমি তো আলেম না, আর এই ব্যাপারে আলেমদের ফতোয়া যেভাবে দিচ্ছে সেটা আমি কিছু বলতে পারবো না। তবে আমার দৃষ্টিতে হ্যাঁ, যে একটা ভাইরাস আছে, যেমন এখানে যেমন একটা ভ্যাকসিন আছে বাচ্চাদেরকে দেওয়া হয় না, মানে স্প্রে, নাজাল স্প্রে, ওখানে আছে যে পর্কের জেলাটিন আছে বা সামথিং, পর্কের কিছুই আছে। সেক্ষেত্রে মতামত আসছে ঠিক আছে, ওটাকে যদি তোমরা না পারো অ্যাভয়েড করার চেষ্টা করো, এটা বলা হয় যে ইসের মাধ্যমে। কিন্তু অল্টারনেটিভ আছে, অল্টারনেটিভ যখন থাকে তখন না হয় যে আমরা যদি চেষ্টা করি, ঠিক আছে আমি চেষ্টা করবো অ্যাভয়েড করবো। কিন্তু আর যেগুলো আসে, এই যে ভাইরাস এখন যেগুলো আসছে, এগুলো তো মানে জেনেটিক থেকে, জিন থেকে তৈরি করা হচ্ছে। একটা হলো মানুষের জীবন বাঁচানো হলো ফরজ, জীবন বাঁচানো হলো ফরজ কাজ। আর আমরা ছোটখাটো জিনিস নিয়ে বেশি খোঁজাখুঁজি করি, যেটার কোনো দরকার নাই। মানে আসল বাদ দিয়ে যে আমরা যে যখন যাই খাবার হালাল না হারাম ওইটা আমরা খুঁজি, কিন্তু বাসায় যখন অফিস থেকে যাই, যে আমরা যে কত ধরনের অবৈধ ইনকাম নিয়ে বাসায়, ওইটার খবর আমরা রাখি না।
আসলেই কিন্তু বাসায় গিয়ে দেখি যে এইটা কি হালাল খাবার, মানে এটা কি মানে জবাই করা হয়েছিল ঠিক মতো কিনা, যদিও আমাদের হালাল ওইভাবে খাওয়া যাবে না, আমি খাওয়া যাবে এই না। সেন্সে বলছি যে আমরা কিছু কিছু ক্ষেত্রে খুব ছোটখাটো সূক্ষ্ম জিনিস মাইক্রোস্কোপ দিয়ে খোঁজার চেষ্টা করি, কিন্তু মাইক্রোস্কোপ ছাড়া খালি চোখে যেগুলো দেখা যায় ওইগুলো আমরা খুঁজি না। ওইগুলা খুঁজতে গেলে কিন্তু এই মাইক্রোস্কোপিক জিনিস অনেক আগে বাদ পড়ে, যেগুলো খোঁজারই দরকার সুযোগই নাই যদি আমরা ম্যাক্রোস্কোপিক জিনিস খুঁজতে থাকি। আর এইসব জিনিস যে ভ্যাকসিন যেগুলো তৈরি হচ্ছে এগুলো তো মানুষের জীবন বাঁচানোর জন্য তৈরি করা হচ্ছে। এবং হ্যাঁ, দুই একটা থাকতে পারে, যদি দুই একটা থাকে, ভাইরাস এখন মানে ভ্যাকসিন অনেকগুলো আসতেছে, হ্যাঁ যদি দুই একটা থাকে, আমি যদি নাই নিতে চাই সেটা নিলাম না, অন্য আর একটা নিলাম, অল্টারনেটিভ আছে, সমস্যাটা কি আমার? থ্যাংক ইউ তো স্যার। সেক্ষেত্রে এখন গণহারে যে এইভাবে বলা যায় এগুলো পুরা কুল্লু হালাল, এই কুল্লু হালাল আমার মনে হয় এভাবে আমার দৃষ্টিতে আমি এটাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি না, এবং হয়তো কুরেশি ভাই কি ওনার অভিমত আমি জানি না। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি এটা মনে করি এইভাবে বলাটা আমাদের মানুষকে মানে এই একটা জীবন বাঁচানো, জীবন ধ্বংস করার দিকে নিয়ে যাওয়াটা কতদূর যুক্তিসঙ্গত, এটা আমি কোশ্চেনটা সবার কাছেই রাখবো যে এটা আসলে যুক্তিসঙ্গত কতটুকু। কারণ একটা ভাইরাস নিয়ে মানুষ যখন, ভাইরাস না নিয়ে মানুষ হাজার হাজার মানুষ, একটা জীবন বাঁচানো মানে একটা সমাজকে, সোসাইটিকে বাঁচানো, পরিবার বাঁচানো। একটা যে ইনকাম করে সে যদি মারা যায় পুরো ফ্যামিলিটা ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক আছে, আল্লাহ রহমান, কিন্তু এটা তো উচিত না। সেক্ষেত্রে এই ধরনের বক্তব্য আমি জানি না, আমার কাছে আমার কাছে পছন্দ না। থ্যাংক ইউ। আমি মিস্টার কুরাইশি স্যারের কাছে যাচ্ছি। আপনি তো জানেন যে আসলে যে ভ্যাকসিন গুলো আসছে এবং অলরেডি তারা অনেকে কিন্তু বলেই দিয়েছে যে এর ভিতরে কোনো মানে হারাম জাতীয় কোনো এলিমেন্টস নাই। হ্যাঁ, এটা তাহলে যে ভাইরাস গুলো যেগুলো আসছে, যে টিকাগুলো, এগুলো আসলে আপনি জানেন খুব ডিটেইলস আসলে কি দিয়ে বানানো হচ্ছে এবং এটা আসলে কি ঠিক আছে? আমার জানা মতে এর ভিতর কোনো চর্বি দিয়েছে কিনা জানি না, তবে একটা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, তার ভিতরে বলে ফ্যাট গ্লোবিল দিয়ে ওটাকে, জেনেটিক ম্যাটেরিয়ালটাকে মডিফাই করে ফ্যাট গ্লোবিল দিয়ে ওটাকে কাভার করে তারপরে শরীরে ঢোকায়। সেই ফ্যাট গ্লোবিলটা এখন কিসের সেটা আমার জানা নাই, সেটা অর্ডিনারি অয়েল থেকে করেছে না কোনো চর্বি থেকে করেছে সেটা জানা যায় না, এবং সহজে এটা জানাও যাবে না, কারণ এগুলো তো কিছুটা ট্রেড সিক্রেট। আমি মনে করি ওই সমস্ত কথা চিন্তা না করে ডক্টর জিয়াউল হক যা বললেন সেইটি আসল, ক্ষুদ্র কথা নিয়ে কোনো চিন্তা না করে জীবন বাঁচাও আগে। আল্লাহ তাআলা বলেছেন, আমি যেটুকু জানি, নিজের জীবনটাকে বাঁচাও, দরকার হলে তোমরা যে কোনো জিনিস খেতে পারো যদি সেরকম পরিস্থিতি উদ্ভব হয় যে জীবন বাঁচাতে হবে। অতএব আমি জিয়াউল হকের সঙ্গে একমত এই বিষয়ে। আপনার সাথে তাহলে আমরা পেয়ে গেলাম প্রশ্নটা, উত্তরটা। যেহেতু আপনার কাছে আমাদের অনেক কিছু জানার আছে, আমাদের সময় কম, খুব সংক্ষিপ্ত আকারে যে কয়টা টিকা আসছে বাজারে, তার ভিতরে আপনি যদি সামারাইজ করেন কোনটা মোর এফেক্টিভ, বা আপনার যদি কোনো বক্তব্য থাকে টিকাগুলোর ব্যাপারে। যে কয়টা টিকা এসছে এখন বাজারে চলছে, একটা হচ্ছে আমাদের এখানে তো একটা নিচ্ছি আমরা, আমি নিজেও নিয়েছি, তারপরে আরেকটা এসে যাচ্ছে শীঘ্রই। আর বাংলাদেশের কথা আমি পরে আসছি। রাশিয়াতে অনেক আগেই শুরু হয়েছে, চায়নাতে শুরু হয়েছে, এবং এইগুলো একদম ফ্রন্ট লাইনে। এর পরেও অন্তত 10-12টা নেক্সট ইয়ারে এসে যাবে 2021 সালের ভিতরে। তো মোটামুটি সবারই প্রিন্সিপালটা একই, কিন্তু এক একজন এক এক রকম ভাবে ওটাকে তৈরি করেছে। যেমন এই করোনা ভাইরাসের যেগুলো আমরা ইউজ করছি এখন, একটা হচ্ছে অ্যাস্ট্রাজেনেকা। অ্যাস্ট্রাজেনেকা এটা আসেনি এখনো, আসবে আর কি, 4 তারিখ থেকে আসবে। 4 তারিখ থেকে আসবে। এইটা আমি বলছি একটু জোর দিয়ে এই জন্য যে এটা বাংলাদেশের জন্য খুব উপকারী হবে। কারণ হচ্ছে এটা সাধারণ ফ্রিজে রাখা যায়, আর এটা সস্তা, এবং সস্তা মানে $3 পার ডোজ, আর অন্যগুলো $20। এই যে $3, এটা অবশ্য দিয়েছে দান করে না, বহু টাকা অ্যাস্ট্রাজেনেকাকে দেওয়া হয়েছে। আমেরিকা দিয়েছে 1 বিলিয়ন, নট মিলিয়ন, 1 বিলিয়ন দিয়েছে। তারপরে আমার বিল গেটস দিয়েছে প্রায় 100 মিলিয়ন। তারপর আমাদের এখানকার সরকারও দিয়েছে 75 মিলিয়ন। অর্থাৎ এই সব টাকা পাওয়াতে তারা ওটাকে সস্তা করতে পেরেছে। সেই হচ্ছে তাদের একটা, একদিক দিয়ে বলতে হবে ভালোই, কারণ তারা অত লোভী না। ওটা বাংলাদেশের জন্য খুবই উপযুক্ত হবে। আর আমরা যেটা এখন ইউজ করছি এটা
70-তে রাখতে হবে এবং ডিস্ট্রিবিউশন করা খুবই কঠিন হয়ে যাবে গরিব দেশের জন্য। তো চেইন মেনটেন করা দিচ্ছে। ওটা তৈরি হয়েছে কিভাবে আমি বলি। ওই গরিলার, এটা শুনলে তো আবার অনেক মৌলবি খেপে যাবে। ওই গরিলার, ওই আপনার সরি, এটা আমার বলা উচিত হয়নি। গরিলার এই যে ভাইরাস আছে একটা, সেটাকে বলে কোল্ড ভাইরাস, গরিলার হয় সেটা। সেই ভাইরাসটাকে নিয়ে তার ভিতরে এই জেনেটিক মেটেরিয়াল, এই কোভিড এর জেনেটিক মেটেরিয়াল ঢুকিয়েছে করে, ওটাকে ওই ভ্যাকসিন তৈরি করেছে ওইটা দিয়ে। জি। তারপরে এরকম একটা রাশিয়া করেছে এরকম একটা। তো আমাদের ওই এই যেটা অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ড গ্রুপ, সেটা ওই ভাইরাস। কিন্তু আমি এটা বলা হয়তো আমার পলিটিক্যালি একটু ভুল হয়ে গেল, কারণ এটা হয়তো অনেকে ঘবড়ে যাবে, আরে গরিলার জিনিস আমাদের শরীরে, কিন্তু এত ছোট্ট এসব জিনিস যে কল্পনার বাইরে। এই ন্যানোমিটারে এগুলোর হিসাব হয়। এই ভাইরাসের যে সাইজটা, মানে একটা মিটার করে যদি 100 বিলিয়ন ভাগ করি, 100 বিলিয়ন, তাহলে যে হয় সেটা কত ছোট। তো এখানে গরিলার থেকে এলো না কোত্থেকে এলো, এটা তো বড় কথা না। বড় কথা হচ্ছে যে যেটা বলেছিল আগে, জীবন বাঁচাতে হবে। অতএব আমি মনে করি যে এ নিয়ে কারো আপত্তি থাকা উচিত না, এবং এটা নিলে ভালো হবে। কারণ মৃত্যুর থেকে তো ভয়ঙ্কর জিনিসটার কিছু নাই। সেইটা মনে করে যে ভ্যাকসিনই আসুক আমাদের নিতে হবে, তাহলে মানুষ নিজে বাঁচবে, অন্যদেরও বাঁচানো যাবে। অনেক ধন্যবাদ স্যার। আমরা ডক্টর জিয়াউল হক, আমরা কিন্তু একটু লাকি আমাদের মনে হয়, কারণ আমরা আমাদের দর্শকদের কাছে এমন একজনকে এখন দেখাতে পাচ্ছি, সে নিজেই ভ্যাকসিনটা নিয়েছেন, তাই না? সো এটা আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে যদি এ ব্যাপারে একটু বলেন যে আমাদের একজন সাথে আছে যে নিজে নিয়েছে এবং সে সুস্থ আছে, কোনো সাইড এফেক্ট নাই, বা আপনি কি কোনো সাইড এফেক্ট হয়েছিল কিনা যদি একটু বলতেন। সাইড এফেক্ট তো নাই, বরং আমি বলবো যে আমরা দৈনন্দিন যে সমস্ত জিনিসপত্র খাই, বিশেষ করে ওষুধপত্র, সেখানকার সাইড এফেক্ট আরো বেশি। পেনিসিলিন ইনজেকশন নিলে এখনো লোকে মারা যায়, এক পেনিসিলিন দেওয়ার সাথে সাথে মরে যায়। কিন্তু পেনিসিলিন তো আর বন্ধ হয়নি। পেনিসিলিন সে আবিষ্কার হয়েছে 1948 সালে, ব্যবহার করা হচ্ছে। তারপরে কত লোক মারা গেছে পেনিসিলিনে, কিন্তু পেনিসিলিন তো আমরা বন্ধ করিনি, কারণ তার উপকারিতা অনেক বেশি। সেই এইভাবে চিন্তা করতে হবে। যদি দু একটা লোক হঠাৎ মারাও যায়, যেতেই পারে, সে তো বাইরে বেরোলে বাস চাপা দিয়ে মরে যেতে পারে, প্লেন অ্যাক্সিডেন্টে মরতে পারে। এই মানুষের মৃত্যু যখন তখন হতে পারে। ওই একজন কার কি হয়েছিল, বা শক হয়েছে, অ্যালার্জি হয়েছে, মারা গেছে, সেই জন্য এই পুরো জগৎবাসীকে এটাকে ভুগতে হবে, অর্থাৎ ভ্যাকসিন নেবে না, এটা তো ঠিক না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমরা প্রায় শেষ পর্যায়ে স্যার। আমি মিস্টার জিয়াউল হক কাছে তার মানে শেষ বক্তব্য বা কোনো এমন কিছু আছে যে আমি হয়তো অ্যাড করতে পারিনি, আপনি যদি কিছু বলতে চান সে ব্যাপারে, এবং বিদায় বার্তা যদি কিছু থাকে প্লিজ। থ্যাংক ইউ টিএম মনির। আসলে ভাইরাস তো এই করোনা ভাইরাসটাই কিন্তু প্রথম ভাইরাস না, সরি ভ্যাকসিন। এর আগেও কিন্তু অসংখ্য ভ্যাকসিন আমাদের কাছে এসেছে, এবং আমরা অনেক ভ্যাকসিন আমরা দিচ্ছি সবসময়, কোনো চিন্তা আমরা না করি আমরা ভ্যাকসিন গুলো দিয়ে যাচ্ছি। কিন্তু এই ভ্যাকসিনটা এখন আসছে সারা পৃথিবীতে এত বেশি হইচইয়ের পরে, এবং আবিষ্কার করার ক্ষেত্রে সারা বিশ্ব মানে চেষ্টা করে যাচ্ছিল শুরু থেকেই। এখন অনেকগুলা ভ্যাকসিন, যেটা আমাদের শ্রদ্ধেয় ডক্টর কুরেশি সাহেব উনি দিচ্ছেন, বায়োএনটেকের যেটা ফাইজার বায়োএনটেক যে ভাইরাসটা, এটা উনি মানে ভ্যাকসিনটা উনি দিয়েছেন। এই ভ্যাকসিন আসলে আমাদের যে ভ্যাকসিনই আসুক, এবং অনেক কিছু রিসার্চ করেই ভ্যাকসিনটা তৈরি করা হয়, এবং তৈরি করার পরে ওই যে উনি বললেন যে দুই একজনে তো অ্যালার্জিক রিয়াকশন হতেই পারে বা অন্য কিছু হতে পারে, তারপরও সেক্ষেত্রেও সাবধানতার জন্য বলা হয়েছে যাদের ফুড অ্যালার্জি বা কোনো ধরনের অ্যালার্জিক যারা আছেন তারা ভ্যাকসিনটা আপাতত নিবেন না, এবং তাদেরকে সতর্ক করে দেওয়া হয় যে আপনারা নিয়েন না যাদের অ্যালার্জিক প্রবলেম আছে। তার মানে এই না যে ভাইরাসটা আমরা অন্য যারা সুস্থ আছি তারা আমরা ভ্যাকসিনটা নিব না আর কি। ভ্যাকসিনটা যেহেতু এসেছে আমাদের মাঝে, আমরা নেওয়ার চেষ্টা করব, এবং শত শত লোক না, হাজার হাজার লোক কিন্তু এই সব চিন্তা না করেই কিন্তু ভ্যাকসিন গুলো নিয়েছিল আমাদের জন্য। তাদের জীবন তারা চিন্তা করে যে আমি ভ্যাকসিনটা নিলে মারা যাবো কি যাবো না, চিন্তা না করেই এই যে ট্রায়ালটা দেওয়া হয়, ট্রায়ালের ক্ষেত্রে তো অনেক মানুষ এটা কিন্তু তাদের জীবনের হুমকি নিয়েই তারা ভ্যাকসিনটা নেওয়ার পরে অন্য মানুষের স্বার্থে এটা তারা তাদের উপকারের জন্য তারা নিয়ে থাকে। আমরা এই ভ্যাকসিনটা যে এসেছে, আমার মনে হয়
শুধু একটা না, এবারে ওই যে কুরাইশি সাহেব বললেন যে অনেকগুলো ভ্যাকসিন আসতেছে, মডার্না, এই যে ফাইজারের যেটা আসছে, তারপরে আমাদের এই অক্সফোর্ডের যেটা আসতেছে, অনেক ভ্যাকসিন কিন্তু এখন চলে আসছে, ফেজ 3 কে মানে ক্রস করে ফেলেছে আলহামদুলিল্লাহ। তো এই ভ্যাকসিন গুলো আমরা নিব, এবং যে ফ্লু ভাইরাসের জন্য ভ্যাকসিন সবসময় তো আমরা নিয়ে যে, এই ভাইরাসের ক্ষেত্রেও আমাদের ওই ধরনের মানে ভয়ের কোনো কারণ নাই যে আমরা ভ্যাকসিন নিতে গেলে হয়তো আমরা বিপদগ্রস্ত হয়ে যাব। আর কেউ কেউ বলে যে আমাদের শরীরের জেনেটিক চেঞ্জ করে দেওয়া হবে, এগুলো আসলে সব মানে 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 গুজবের কথা, গুজব যে আমাদের জেনেটিক চেঞ্জ করে দেওয়া হবে এই ভাইরাস। এগুলো আসলে অনেক সময় করে যে নতুন কিছু আসলেই তারা এরকম ইহুদি নাসারাদের ষড়যন্ত্র বলে এটা, মানে আমি হ্যাঁ, এটা এটা কিছু না, এটা আমাদের, কারণ এই ভাইরাসটা কিন্তু শুধু মুসলমানরা নিবে না, এটা তো সারা পৃথিবীর লোকজনে নিচ্ছে। তার মানে এটা তাহলে ইহুদি নাসারাদের ষড়যন্ত্র, এটা কেমনে বলে? কারণ এটা তো তারাও নিচ্ছে, আমরাও নিচ্ছে, সবাই নিচ্ছে। এবং জার্মানির যে কাপল এই যে ভ্যাকসিনটা এখানে ইউজ করছে তারা কিন্তু মুসলিম, যে কাপলটা বানিয়েছে মিস্টার কোয়াশি স্যার, তারা হলো জার্মানির তাই না? টার্কিশ তার মানে কোম্পানি তাদেরই আর কি। যাই হোক, এটা ওই ধরনের গুজবে কান দেওয়ার কোনো দরকার নাই। আমাদের চোখ কান খোলা রাখবো, সবকিছুই দেখবো, এবং সুন্দরভাবে নিজেদের বুদ্ধি বিবেচনা আছে সেই অনেকের গুজবে কান না দিয়ে ভ্যাকসিনটাকে আমরা চেষ্টা করব সবাই যাদের নেওয়া উচিত। অনেক ধন্যবাদ ডাক্তার জিয়াউল হক। আমি মিস্টার কুরাইশি স্যারের কাছে যাব। আপনার যদি এমন কিছু আছে যে আপনি অ্যাড করতে চান যেটা আমরা হয়তো বা তুলিনি, বা এবং আপনার বিদায়ী কোন সাজেশন আছে কিনা প্লিজ। আমি বলবো যে জগৎবাসী অত্যন্ত লাকি যে 10 মাসের ভিতর একটা ভ্যাকসিন তৈরি হয়ে গেছে। অবশ্যই কারণও আছে, আমাদের সায়েন্টিস্টরা এই নিয়ে গবেষণা করছেন আজ বেশ 15-20 বছর ধরে। যখন এইডস এসেছিল তখন থেকে এই সমস্ত রিসার্চ চলছে। তারপরে এলো সার্স মার্স, তখনও কিছু রিসার্চ হয়েছিল এই জেনেটিকের ব্যাপারেই, তো তারা প্রস্তুত হয়েছিল। তারপরে এই চাইনিজ ভদ্রলোক চিফ সায়েন্টিস্ট, উনি যখন এই জেনেটিক মেটেরিয়ালের গুপ্ত রহস্য বের করে দিলেন সারা দুনিয়াতে, তখন কাজটা অন্যান্য সায়েন্টিস্টের জন্য অনেক সুবিধা হয়ে গেল। তার পরের দিনই এরা উঠে পড়ে লাগলো। এই কারণেই 10 মাসের ভিতরে এই ভ্যাকসিনটা করা সম্ভব হয়েছে। তবে মনে রাখতে হবে যে এই ভ্যাকসিন কিন্তু টেম্পোরারিলি, অর্থাৎ এমার্জেন্সি বেসিসে অ্যাপ্রুভ করা হয়েছে। কারণ অ্যাপ্রুভটা কারা করে? প্রত্যেক গভর্নমেন্টেরই একটা হাই পাওয়ার্ড সায়েন্টিফিক বডি আছে, তারা সেই প্রত্যেকটা কাজের হিসাবপত্র দেখে তারপরেই অ্যাপ্রুভ করে। অর্থাৎ আমি একটা ওষুধ তৈরি করে দিয়ে দিলাম আর তারা নিয়ে নিল আমার কথা শুনে, তা করে না। এটার কতগুলো নিয়ম আছে। যেমন আমাদের এখানে একটা আছে অ্যাপ্রুভিং এজেন্সি, আবার আমেরিকাতে আছে এফডিএ, খুবই নাম করা। তারা স্ক্রুটিনি করবে লাস্ট অফ অল, এবং দেখবে হাজার হাজার পাতা, কোনটা কোন সময় কিভাবে কি এক্সপেরিমেন্ট করা হয়েছে, কি তার রিয়াকশন হয়েছিল, কি তার ফল পাওয়া গেছে, এরপরেই তারা অ্যাপ্রুভ করে। অতএব উই হ্যাভ টু বিলিভ দেম, উই ক্যান বি রেস্ট অ্যাসিওর্ড যে তাদের মতামতটা খুব হাই পাওয়ার্ড মতামত। এমনি একটা কোম্পানি একটা কিছু বের করেই বাজারে পাঠাতে পারে না, সেটা কেউ গ্রহণ করবে না দেশে। অনেক ধন্যবাদ স্যার। একটা প্রশ্ন আসছে স্ক্রিনে, আমি মিস্টার মাহমুদ, উনি জানতে চাচ্ছেন যে ভ্যাকসিনে কি কি আর কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে আপনি জানা মতে কি কি? আপনি হয়তো বা কিছু হয়নি, আপনি যদি ওনার কোনো আনসার থাকে আপনার কাছে প্লিজ। জানা মতে সরি পার্শ্ব প্রতিক্রিয়া মানে সাইড এফেক্ট। সাইড এফেক্টের ভিতর এমন খুব মারাত্মক সাইড এফেক্ট নেই। প্রত্যেকটা কোম্পানি যারা বাজারে ছাড়বে বা ছেড়েছে অলরেডি, তারা বলছে যে এগুলো হবে, হেডেক হবে, একটু পেন হবে, লিম্ফ নোড গুলো ফুলে যেতে পারে, একটু জ্বর হবে, এবং এগুলো কিন্তু আসলে ভালো লক্ষণ। কারণ এর মানে হচ্ছে যে আপনার বডি তৈরি করছে, অ্যান্টিবডি তৈরি করছে, তার জন্য এগুলো রিয়াকশন হবে। রিয়াকশন না হলেই বরং চিন্তা করতে হবে কি হলো, আমার বোধহয় অ্যান্টিবডি হবেই না, কারণ আমার তো কোনো রিয়াকশনই হলো না। সেগুলো ভালো, কিন্তু মারাত্মক রিয়াকশন এ পর্যন্ত কেউ বলেনি। ওই দুটো কেস হয়েছিল এখানে, একটা হচ্ছে যে মারা যায় সে, ব্রাজিলের, সেটা ওই ফাইজার কোম্পানির ওষুধটা আর কি। তারপর আরেকটা এটার নাম কি, অক্সফোর্ড এখানেও কিন্তু কয়েকটা রিয়াকশন হয়েছে, সেই জন্য অক্সফোর্ড বন্ধ করে দিয়েছিল কিছুদিন। 4-5 মাস আমরা পিছিয়ে গেছি ওই কারণে। কারণটা কি, যে যাচাই বাছাই করে দেখা যাচ্ছিল
যে সত্যিকারে কি হয়েছিল। পরে দেখা গেল অন্য কারণে সে একটা লোক মারা গেছে, আর আরেকজনের ছিল সিভিয়ার অ্যালার্জি ছিল, সেই জন্য একটা রিয়াকশন হয়েছিল। এছাড়া এগুলো কোনো না, এগুলোকে ধরেনি ওরা, বলে যে এগুলোকে আমরা ইগনোর করব, কারণ হচ্ছে আমরা দেখেছি যাচাই বাছাই করে ভ্যাকসিনের সঙ্গে এর কোনো সম্বন্ধ নাই। সেই জন্য আমি মনে করি যে ভ্যাকসিন গুলো বাজারে আসছে, বিশেষ করে যারা আমরা একটু বায়াস, চায়না এবং রাশিয়াকে আমরা স্বভাবতই একটু ভয় পাই বা সন্দেহ করি, আসলে করার দরকার নেই, কারণ আমাদের এখানেই তো অনেক, এই দেশেই, এইসব দেশেই তো অনেক ভ্যাকসিন তৈরি হচ্ছে, সেইগুলোই নেওয়া হোক। বাংলাদেশ লাকি, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা যাচ্ছে সেখানে, সেখানে তারা এগুলো পাবে, অল্প পয়সায় পাবে, কিন্তু সবাইকে কাভার করা সম্ভব হবে কিনা আমার সন্দেহ আছে, কারণ 18 কোটি লোক, ট্রিমেন্ডাস জব। WHO বলেছে মোটামুটি একটাকে কন্ট্রোল আনতে গেলে 4 বিলিয়ন লোককে এই ভাইরাস ভ্যাকসিন দিতে হবে, 4 বিলিয়ন। এটা তো মারাত্মক ব্যাপার, এটা একটা সহজ। আমাদের প্রায় অনুষ্ঠান শেষ পর্যায়ে, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আমরা আশা করছি দর্শকরা আপনাদের এই মূল্যবান বক্তব্যে অবশ্যই তারা উপকৃত হবে। এবং প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে এই করোনা ভাইরাসে বিশ্বজুড়ে এ পর্যন্ত 80.2 মিলিয়ন মানুষ আক্রান্ত হয়েছে, এবং মৃত্যু হয়েছে 1.76 মিলিয়নের। এবং ব্রিটেনে, আমাদের ইউকেতে, যেখানে 6 কোটি মানুষ মাত্র, সেখানে 2.2 মিলিয়ন মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে 70,000-এরও বেশি মানুষ। সো আপনারা সাবধানে থাকবেন, এবং আমাদের যে আমাদের অতিথি ছিলেন তাদের পরামর্শ শুনবেন, এবং আপনারা আপনাদের আশেপাশে যারা আছে তাদের কথাও শুনবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের সবার সুন্দর স্বাস্থ্য এবং সুন্দর দিন